2022 সালে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রী বসবে তাদের সাহায্যকল্পে আমি আমার এই ইউটিউব চ্যানেল অর্থাৎ সায়েন্স কিউরিসিটি উদ্বোধন করছি এবং এই উদ্বোধন পর্বে আমি তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায় চলতরি সেটা দিয়েই শুরু করব এবং ধারাবাহিকভাবে এরকম তোমাদের ক্লাস নেব আর ক্লাসগুলি পরপর ভিডিও আপলোড করে ইউটিউবের মাধ্যমে তোমাদের সহযোগিতার জন্য পাঠাবো এবং প্রতিটি ক্লাসের শেষে তার সংশ্লিষ্ট কোশ্চেনগুলি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেইগুলি যথাযথ উত্তর দেবে বা বলার চেষ্টা করবে, তাহলে পরীক্ষার সময় ভৌতবিজ্ঞান সম্পর্কিত যে ভীতিটা তোমাদের কাজ করে সেটা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো প্রথমত কথা হচ্ছে, চ্যাপ্টারের নাম হচ্ছে প্রবাহিত। তো প্রবাহিতর ব্যাপারটা কি? তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটা ব্যাটারি রয়েছে। ব্যাটারি থেকে তারের মাধ্যমে তড়িৎ তথা কারেন্ট প্রবাহিত হয়ে যাচ্ছে, গিয়ে এই এলইডি ল্যাম্পটাকে জ্বালাচ্ছে। অর্থাৎ এটা এখান থেকে উৎস থেকে উৎপন্ন তড়িৎ ওখানে গিয়ে প্রবাহিত গিয়ে ওটাকে জ্বলতে সাহায্য করলো, যার জন্য প্রবাহিত তড়িৎ বলতে আমরা বুঝবো যে তড়িৎ উৎস স্থল থেকে উৎপন্ন হয়ে দূরবর্তী কোথাও গিয়ে কার্যকারী হয় বা চলে যেতে পারে, সেই তড়িৎকেই বলা হচ্ছে প্রবাহিত তড়িৎ। তো এই প্রবাহিত তড়িৎ সম্পর্কে যদি তোমাদের আলোচনায় যেতে হয়, তাহলে পূর্বের কিছু জ্ঞান অর্থাৎ অষ্টম শ্রেণীতে স্পর্শহীন ক্রিয়াশীল বল এই অধ্যায়ে তোমরা কিছুটা তড়িৎ ব্যাপার নিয়ে বা তড়িৎ আধার নিয়ে কিছুটা চিন্তা চেতনা পেয়েছিলে। সেগুলি আমাকে না বললে পুরো ব্যাপারটা তোমাদের বোধগম্য হবে না। তাই আমি তোমাদের আজকে প্রথমে তড়িৎ আধান সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো সেখানে তোমরা কি পড়েছিলে? তোমরা পড়েছিলে চিরুনি তেলহীন চুলে যদি শীতকালে আঁচড় কাটা হয় বা আঁচড়ানো হয়, তাহলে সেই চিরুনির মধ্যে একটা বিশেষ শক্তির আবির্ভাব ঘটে, যার ফলে ছোট ছোট কাগজের টুকরোগুলি তার কাছে আনলে চিরুনি তাকে আকর্ষণ করে। তো এই আকর্ষণের প্রেক্ষাপট কি বা কেন আকর্ষণ করে সেই বিষয়ে তোমরা ক্লাস 8-এ ধারণা পেয়েছ। তো এই তড়িৎ বিজ্ঞান নিয়ে আলোচনা শুরু হয় অনেক আগে থেকে। খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে থেলস বলে একজন বিজ্ঞানী অ্যাম্বার অর্থাৎ পাইন গাছের আঠা, শক্ত আঠা, তাকে পশম দিয়ে ঘষে উনি দেখান যে তার মধ্যে এরকম ধরনের শক্তি আসে। তারপর 16 শতাব্দীতে স্যার উইলিয়াম গিলবার্টস তিনিও দেখান শুধু অ্যাম্বার নয়, এরকম একাধিক পদার্থ পারস্পরিক ঘর্ষণের ফলে তার মধ্যে এরকম শক্তির আবির্ভাব ঘটে। তো এই শক্তি সম্পর্কে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন তিনি হচ্ছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি প্রমাণ করেন যে আকাশে যে বজ্রপাত হচ্ছে সেটাও এই ঘর্ষণজাত তড়িতের ফলেই উদ্ভূত। সেই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই তড়িৎগ্রস্ত বস্তুর দুটি পরিচয় দেন, একটিকে ধনাত্মক আর একটিকে ঋণাত্মক। তো পদার্থ যে অবস্থায় উপনীত হলে এরকম আকর্ষণ শক্তি লাভ প্রয়োগ করছে
সেই অবস্থাটাকেই সেদিন তড়িৎ আদান বলে নামকরণ করা হয়েছিল। তাই তড়িৎ আদান কাকে বলে যদি আমাদের বলা হয়, তাহলে আমরা বলতে পারি পদার্থ যে ভৌত অবস্থার কারণে কোনো পদার্থকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করছে, সেই ভৌত অবস্থা অর্থাৎ তার যে বিশেষ অবস্থার জন্য যেমন চিরুনি আকর্ষণ করার ক্ষমতা লাভ করল, তাকে বলা হচ্ছে তড়িৎ আদান। প্রথম অবস্থা তড়িৎ আদান সম্পর্কে এরকমই একটা মোটামুটি ধারণা সেদিনকার বিজ্ঞানীরা দিয়েছিল। পরবর্তী পর্যায়ে বিজ্ঞান যখন আরো উন্নততর চিন্তা চেতনা তার সীমায়ত্ত হলো, তখন সেই সকল চিন্তা চেতনা পরমাণু থেকে তার সংগঠন কণিকা, আদিকণিকা, ইলেকট্রন, প্রোটন এই লেভেলে চলে গেল। তখন যেটা বলা হলো সেটা হচ্ছে প্রত্যেকটা পরমাণু পদার্থ সংগঠিত পরমাণু দ্বারা, আর প্রত্যেকটা পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন আর নিস্তড়িত নিউট্রন কণা থাকে। আর সেই নিউক্লিয়াসের চারিদিকে একটা জায়গায় বিভিন্ন নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করতে থাকে। প্রসঙ্গত যেটা বলা আমাদের এই চ্যাপ্টার পড়তে বোঝা যেটা দরকার, সেটা হচ্ছে একটা পরমাণু নিউক্লিয়াসে যতটা যে সংখ্যক প্রোটন থাকে, ঠিক সমসংখ্যক ইলেকট্রন তারকে বেষ্টন করে আবর্তন করতে থাকে। এই যে আবর্তনের যে জায়গাটা তাকে ইলেকট্রন মহল বলে। ফলে আমরা বলতে পারি কেন্দ্রের যত সংখ্যক প্রোটন ঠিক ততগুলোই ইলেকট্রন বাইরের পক্ষে আবর্তনরত অবস্থায় রয়েছে। এই প্রোটনের যতটুকু ধনাত্মক আধান ঠিক ততটুকু ঋণাত্মক আধান প্রত্যেকটা ইলেকট্রনে রয়েছে। তাই সামগ্রিকভাবে কেন্দ্রস্থিত প্রোটনের মোট ধনাত্মক আধান আর বাইরের ইলেকট্রন মহলের ইলেকট্রনের মোট ঋণাত্মক আধান সমান হয়। তাই পরস্পর পরস্পরকে প্রশমিত করে। সেই জন্য পরমাণু সামগ্রিকভাবে নিস্তড়িত হয়ে থাকে। আর পরমাণু যে সকল পদার্থের গঠন সম্পন্ন করেছে, স্বাভাবিকভাবে সকল পদার্থই তাই স্বাভাবিক অবস্থায় নিস্তড়িত থাকে। কিন্তু কোনো বিশেষ কারণে, বিশেষ শর্তে বা বাহ্যিক প্রভাবে যদি ইলেকট্রন পরমাণু ছেড়ে বাইরে চলে যায়, তখন কিন্তু কেন্দ্রের প্রোটন সংখ্যা আগেরই মতো থাকে। অর্থাৎ ধনাত্মক যে তড়িৎ সেটা সবটাই ধরা থাকে, কিন্তু ইলেকট্রন চলে যাওয়ার জন্য ঋণাত্মক তড়িৎ কিছুটা কমে গেল। ফলে স্বাভাবিকভাবে যে পরমাণুর যে অংশটা পড়ে থাকলো সেটা কি হয়ে গেল? ধনাত্মক হয়ে গেল। আবার এই ইলেকট্রন যখন অন্য কোনো বস্তু লাভ করে বা অন্য কোনো বস্তুর মধ্যে ঢুকে যায়, তার মধ্যে তো প্রোটন আর ইলেকট্রন সমান সংখ্যক ছিল। এই নতুন করে যে ইলেকট্রনটা এর মধ্যে ঢুকলো, ওর কারণে ও কি হয়ে গেল? ও হয়ে গেল তখন ঋণাত্মক বা নেগেটিভ। আর এই যে পরমাণুটা যে ছেড়েছে সে হয়ে গেল পজিটিভ। এইভাবে ইলেকট্রনের আদান প্রদানের ফলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হলো। আমরা যখন চুলে চিরুনিটা ঘষছিলাম, তখনও এই বস্তুর অসম ইলেকট্রনের প্রতি আসক্তির কারণে একটি বস্তু ইলেকট্রন হারিয়েছে, আরেকটা বস্তু সেই ইলেকট্রন লাভ করেছে। ফলে স্বাভাবিকভাবে বস্তু দুটি একটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়েছে, একটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়েছে। তাই কাগজকে চিরুনি আকর্ষণ করতে পারে। তো তাহলে আমরা বিষয়টা এখন বুঝতে পারলাম যে এই যে অবস্থাটা লাভ করেছিল এর মধ্যে তড়িৎ আদান এসেছে বলে। তো এইবার যে বিষয়টা আমরা বুঝলাম যে তড়িৎ আধান আসছে
আসলে পরে সেই বস্তু একটা বিশেষ ক্ষমতার অধিকারী হয়, সে পারিপার্শ্বিক পরিবেশে কি করে বস্তুকে আকর্ষণ করতে পারে। শুধু বস্তুকে নয়, নিস্তড়িত বস্তুকে যেমন আকর্ষণ করতে পারে তেমনি তড়িৎগ্রস্ত বস্তুকেও আকর্ষণ করে, যদি কিনা বিপরীত তড়িৎধর্মী হয়। আর যদি সমধর্মী তড়িৎগ্রস্ত বস্তু হয় তাহলে পরস্পরকে করে বিকর্ষণ। ফলে এই আকর্ষণ এবং বিকর্ষণের বিষয়টাও তোমরা ক্লাস 8-এ পড়েছো। আজকে সেই 8 থেকে তুলে নিয়ে একটা সূত্র আমি তোমাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। বিজ্ঞানী কুলম্ব পরীক্ষা নিরীক্ষা করে এই যে দুটি তড়িৎগ্রস্ত বস্তু তাদের মধ্যে কি আকর্ষণ বল হবে, কি বিকর্ষণ বল হবে, সেই বিষয়ে সূত্র উপস্থাপন করেছিলেন। সেই যে সূত্রটা দিয়েছিল সেই সূত্রটাই এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। ধরো দুটো তড়িৎগ্রস্ত বস্তু, বিন্দুবৎ তড়িৎগ্রস্ত বস্তু Q1 এবং Q2 পরস্পর থেকে r সম দূরত্বে রয়েছে। যখন সম প্রকৃতির তড়িৎ দ্বারা তারা আধান দ্বারা আহিত বস্তু হবে, তারা পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ দূরে ঠেলবে। আর তড়িৎ প্রকৃতি যদি বিষম হয় তাহলে সেক্ষেত্রে তারা পরস্পরকে আকর্ষণ করবে। কুলম্ব পরীক্ষার ফলস্বরূপ যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে এই আকর্ষণ বল বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, যখন আর স্থির অর্থাৎ দূরত্ব একই থাকবে। আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যখন কিনা আধান দুটি মান স্থির থাকবে। কিন্তু আর অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব এবং চার্জ দুটির মান অর্থাৎ Q1 Q2 প্রত্যেকেই যদি পরিবর্তনশীল হয়, সেই ক্ষেত্রে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি F Brazers Q1 Q2 by R²। অর্থাৎ গাণিতিকভাবে আমরা 1 নম্বর যে ডিসিশন যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি F Brazers Q1 Q2, অর্থাৎ Q1 Q2 গুণফল যত বাড়বে F বল তত বেশি হবে যখন দূরত্ব স্থির বা একই থাকবে। আবার F Brazers 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে F, যখন Q1 Q2 স্থির থাকবে। এর অর্থ কি? এর অর্থ দূরত্ব যদি দ্বিগুণ বাড়ে তাহলে বল 2 দুগুণে 4 গুণ কমে যাবে, অর্থাৎ বাড়ার সঙ্গে কমে গেল। কেমন হারে কমলো? বর্গ হারে কমলো। এবার এই দুটোর কম্বিনেশন করে আমরা যেটা পেলাম যৌগিক ভেদের নিয়ম অনুসারে, সেটা হচ্ছে কি F proportional to Q1 Q2 by R²। নেক্সট, এরকম সম্পর্ক থাকলে গাণিতিক ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে একটা অশূন্য ধ্রুবক, যাকে আমরা ভেদ ধ্রুবক হিসাবে চিহ্নিত করেছি অঙ্কে, সেটা এনে সমীকরণ আকারে লেখা যায় F is equal to K into Q1 Q2 by R²। এই যে K, এই Kটাকে বলা হচ্ছে কুলম্বের ধ্রুবক, আর এই K এর মান নির্ভর করে এই আধান দুটি যে পরিবেশে আছে সেই পরিবেশের উপর, অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশ, সেই পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে।
দ্বিতীয়ত নির্ভর করে এই যে রাশিগুলো আমরা এই সমীকরণে ব্যবহার করেছি, অর্থাৎ আধান, মধ্যবর্তী দূরত্ব আর হচ্ছে প্রযুক্ত বল, এই রাশিগুলোর কোন পরিমাপ পদ্ধতি ব্যবহার করা হবে পরিমাপের জন্য তার উপরও নির্ভর করে। অর্থাৎ কে এর মান তাহলে দুটো বিষয়ের উপর নির্ভর করলো, প্রথমত পরিপার্শ্বিক পরিবেশ, দ্বিতীয়ত পরিমাপ পদ্ধতির উপর। ফলে আমরা এবার দেখব যে পরিপার্শ্বিক পরিবেশ এবং পরিমাপ পদ্ধতির উপর কিভাবে নির্ভর করছে। ধরো যদি আমরা বায়ু মাধ্যমের মধ্যে বা শূন্য মাধ্যমের মধ্যে এই আধান দুটিকে রাখি, তখন CGS পদ্ধতিতে এই সব Q1 Q2 R এবং F পরিমাপ করি, তাহলে K এর মান 1 হয়। আবার বায়ু মাধ্যমে থাকা অবস্থায় যদি SI পদ্ধতিতে আমরা Q1 Q2 R এবং F পরিমাপ করি, তখন কিন্তু আর K এর মান 1 হবে না, তখন হবে 9 × 10⁹ SI একক। তাহলে তোমরা বুঝতে পারলে যে K এর মান নির্ভর করছে 1 নম্বর পরিপার্শ্বিক পরিবেশ, অর্থাৎ এখানে বায়ু মাধ্যম নিয়েছিলাম তার জন্য একটা নির্দিষ্ট মান পাওয়া গেছে, দ্বিতীয়ত এককের উপর। ফলে তোমাদের যদি প্রশ্ন করা হয় কুলম্বের ধ্রুবক বা স্থির তাড়িতিক ধ্রুবক এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তোমরা উত্তর দেবে যে আধান দুটি যে মাধ্যমে রয়েছে সেই মাধ্যমের প্রকৃতির উপর, দ্বিতীয়ত পরিমাপের যে পদ্ধতি আমরা ব্যবহার করব তার উপর। এখন আসা যাক আধান, যেহেতু তড়িতাধান পড়ছি, ফলে তড়িতাধান পরিমাপের একক কিভাবে নির্ধারণ করা যায় সেই বিষয়টা আমরা একটু বুঝে নিই। আমরা একটু আগে কুলম্বের সূত্র পড়লাম, সেখানে পেলাম F is equal to K into Q1 Q2 by R square। তো এইখানে আমরা বায়ু মাধ্যমের কথা বলেছি যে মাধ্যমের উপর কে এর মান নির্ভর করে, ফলে বায়ু মাধ্যমে নিলাম দুটি সমমান এবং সম প্রকৃতির আধান, অর্থাৎ Q প্লাস Q প্লাস Q এরকম বিন্দুবৎ আধান নিলাম, নিয়ে তাদের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার করে রাখলাম। এইবার এই সময় একটি আধান আরেকটি আধানকে যদি একডাইন বলে বিকর্ষণ করে, তাহলে আমরা এই Q কে বলতে পারি CGS পদ্ধতিতে একক, এবং এটাকে বলছি আমরা 1 ESU। অর্থাৎ একক আধান নির্ধারণ করার ক্ষেত্রে আমরা কি করলাম, একক আধান নির্ধারণ ক্ষেত্রে আমরা কি করলাম, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে সমপরিমাণ আধান পরস্পর থেকে একক দূরত্বে রেখে তারা যদি পরস্পরকে একক বলে বিকর্ষণ করে, তাহলে এক একটি আধানকে আমরা বলছি হচ্ছে কি 1 ESU। কোন পদ্ধতিতে? CGS পদ্ধতিতে, যার জন্য এককগুলিকে আমরা নিলাম 1 সেন্টিমিটার CGS পদ্ধতির দূরত্বের একক, বল নিলাম একডাইন, আর আধান নিলাম Q1 Q এবং Q। তাই আমাদের যদি প্রশ্ন করে যে CGS পদ্ধতিতে আধান পরিমাপের একক কি, আমরা তাহলে বলবো CGS পদ্ধতিতে আধান পরিমাপের একক ESU আধান। আমাদের যদি জিজ্ঞাসা করে যে 1 ESU আধান বলতে কি বোঝায়, আমরা তাহলে বলবো
বায়ুমাধ্যম বা শূন্য মাধ্যমে সমমানের এবং সম প্রকৃতির দুটি আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে অবস্থান করে উভয়কে যদি একদায়ী বিকর্ষণ বল প্রয়োগ করে তখন ওই প্রতিটি আধানকে আমরা বলবো 1 ESU আধান। আমরা সিজিএস পদ্ধতিতে আধান পরিমাপের একক পেলাম। নেক্সট আমরা যাচ্ছি এসআই পদ্ধতিতে আধান পরিমাপের একক। এক্ষেত্রে ওই একইভাবে কিন্তু একটু পার্থক্য আছে, তোমরা পার্থক্যটা বিশেষভাবে খেয়াল করবে। প্রথমত সমমানের আধানই আমরা নেব এবং সেই সমমানের আধানের এককটার নাম দেব কুলম্ব, অন কুলম্ব। কখন দেব? যখন ওদের মধ্যে যে দূরত্বটা সেই দূরত্বটা সিজিএস নয় এসআই পদ্ধতির এককে হবে, অর্থাৎ 1 মিটারে হবে। আর তারা পরস্পরের উপর সমমানের সম প্রকৃতির আধান পরস্পরের উপর একদায়ী নয়। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন এবং এক নয়, যেহেতু কে এর মান পদ্ধতির উপর ভিত্তি করে আলাদা হলো তাই আমরা বলবো সেটাও আলাদা হয়ে যাচ্ছে। 9 × 10⁹ নিউটন। অর্থাৎ আমরা বলবো এসআই পদ্ধতিতে আধান পরিমাপের একক হচ্ছে কুলম্ব। আর 1 কুলম্বের ডেফিনিশন যদি আমাদের দিতে বলে তাহলে আমরা কি বলবো? আমরা বলবো দুটি সমমান এবং প্রকৃতির আধান পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করে পরস্পরের উপর যদি 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে তাহলে সেই প্রতিটি আধানকে আমরা বলবো 1 কুলম্ব আধান। এখন যেহেতু দুই পদ্ধতিতে দুটো আধান আমরা জানলাম, ফলে তাদের মধ্যে সম্পর্কটাও তো জানতে ইচ্ছা করে। তো সম্পর্কটা হচ্ছে 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ESU আধান। অর্থাৎ আমরা বলতে পারি দুই পদ্ধতি আধানের মধ্যে সম্পর্ক কি? তাহলে এটা 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ESU আধান। তো এই হচ্ছে গিয়ে আমাদের আধান দুই পদ্ধতির একক কি এবং তাদের মধ্যে সম্পর্ক কি, তাদের কিভাবে নির্ধারণ করা হয়েছে এটা। এবার আমরা একটা কথা বলেছিলাম, সেটার ভেঙে বলা যাক যে কে এসআই পদ্ধতিতে 9 × 10⁹ এসআই একক। তাহলে সেই এককটা আমরা একটু কি হবে সেটা বুঝে নিই। এই যে সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ কি আছে, F is equal to K Q1 Q2 by R²। এখান থেকে কে যদি তোমরা বার করো বা কে কে অন্য রাশি দ্বারা প্রকাশ করার চেষ্টা করো তাহলে কি লিখবে? K is equal to A R² by Q1 Q2। এখন এই এককগুলি সবই তোমরা এসআই পদ্ধতিতে জেনে ফেলেছো। যেমন বল, এটা তোমরা জেনেছো নিউটন। আর অর্থাৎ দূরত্ব, এটার একক হিসাবে তোমরা জেনেছো মিটার। আর কিউ অর্থাৎ আধান, তাদের একক হিসাবে তোমরা জেনেছো হচ্ছে কি কুলম্ব। জাস্ট এই জানবে। তাহলে এটাকে যদি আমি এবার বলি কে এর একক তাহলে কি হবে? ক্লাস 9 এ এককের প্রকাশ করা তোমরা জেনেছো যে যৌগিক এককগুলোকে কি করে প্রকাশ করতে হয়, যে পদ্ধতি সেই পদ্ধতির এককগুলো দিয়ে প্রকাশ করতে হয়। ফলে তোমরা এখানে কি লিখবে? এফ এর জায়গায় নিউটন লিখবে, দূরত্ব এম ওর জায়গায় লিখবে মিটার, আর আধানের জায়গায় লিখবে কুলম্ব। দুটো আধান আছে বলে কুলম্ব স্কয়ার। তাহলে কি দাঁড়ালো এককটা? এককটা দাঁড়ালো নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2, অর্থাৎ পার কুলম্ব স্কয়ার। তাহলে এসআই একক, কে এর এসআই একক হলো নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার।
আমাদের যদি বলা হয় এসআই পদ্ধতিতে তাহলে কে এর মান কত, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম। এটাই হচ্ছে এসআই পদ্ধতিতে কে এর মান। তাহলে আমরা এ পর্যন্ত যেগুলি আলোচনা করলাম নিশ্চয়ই তোমাদের সবার বোধগম্য হয়েছে। এবার আরেকটি বিষয়ে আমরা চলে যাব, সেটা হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব সম্পর্কে বলা। আমরা যে জিনিসটা জানতে পেরেছি যে একটা তড়িৎগ্রস্ত বস্তু তার চারিদিকে সে একটা বল প্রয়োগ করার ক্ষমতা অর্জন করে। ধরো এইখানটায় একটা আধান রয়েছে, যে বস্তুটার আধান হচ্ছে আহিত বস্তু রয়েছে যার আধান হচ্ছে +q। আমি এর আশপাশে কোনো একটা স্থানে আরেকটা আধান স্থাপন করলাম, সেটা প্লাস ছোট q। যখনই ওটাকে এইখানে রাখবো এর প্রভাবে ও কি করবে, ও দূরে সরে যাবে, বিকশিত হবে। কারণ তোমরা সেটা কুলম্ব সূত্রে দেখেছো, বা স্থিরতাড়িতিক যে তড়িৎ-আকর্ষণ বিকর্ষণের বিষয় তা থেকে বুঝেছো। ফলে আমরা বলতে পারি যে এই কিউ আধানের চারিদিকে এর একটা প্রভাব বিস্তৃত এলাকা জুড়ে থাকবে। সেই প্রভাবিত এলাকাটাই হচ্ছে এই তড়িৎগ্রস্ত বস্তুর তড়িৎ ক্ষেত্র। ফলে আমাদের যদি তড়িৎ ক্ষেত্র কাকে বলে জিজ্ঞাসা করে, তাহলে আমরা বলবো কি, আমরা বলবো কোনো তড়িৎগ্রস্ত বস্তু তার চারিদিকে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বজায় থাকে সেই অঞ্চলকেই বলা হয় ওই তড়িৎগ্রস্ত বস্তুটি তড়িৎ ক্ষেত্র। পরিষ্কার হলো? এইবার কথা হচ্ছে এই তড়িৎ ক্ষেত্র কত দূর অবধি, এখানে থেকে আরেকটু সরিয়ে দেওয়া হলো, সেখানে গেলেও ওকে বিকর্ষণ করছে কিন্তু বিকর্ষণ বল কমে আসছে। তারপরে আরেকটু সরানো হলো, সেখানেও বিকর্ষণ করছে কিন্তু বিকর্ষণ বল তুলনামূলক কমে যাচ্ছে। একটা সময় এমন হবে মনে হবে যেন উপর এর আর কোনো প্রভাব থাকছে না। কিন্তু বিষয় হচ্ছে বিজ্ঞানীরা যেটা বলছেন এই তড়িৎ ক্ষেত্র সম্পর্কে, বলছেন প্রভাব রয়েছে, যত দূরেই যাক না কেন প্রভাব রয়েছে, কিন্তু প্রভাবটা খুব কম বলে এই বিকর্ষণ বল অনুভব করছে না বা বাহ্যিক প্রকাশ ঘটছে না, কিন্তু প্রভাবটা রয়েছে। তাই বিজ্ঞানীরা বলছেন যেটা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে, যে কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তুর একদম নিকট থেকে অর্থাৎ শূন্য দূরত্ব থেকে একদম অসীম দূরত্ব পর্যন্ত তার প্রভাব থাকে। তাই আমাদের যদি বলা হয় কোনো তড়িৎগ্রস্ত বস্তুর তড়িৎ ক্ষেত্রের সীমা কত, আমরা বলবো 0 থেকে অসীম দূরত্ব পর্যন্ত। এবার আমরা আসা যাক বিভব। বিভব ব্যাপারটা কি? ধরো এই যে বস্তুটা তড়িৎ ক্ষেত্রে আমি এই তড়িৎগ্রস্ত বস্তুটা রাখতে চাইছি, তো এটা ওকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেবে। তাহলে ওকে রাখতে গেলে কি করতে হবে? প্রথমত আমাকে বল প্রয়োগ করতে হবে ওর উপরে, এবং একটা সার্টেন ডিস্টেন্স আমাকে সরণ করে এখানে নিয়ে আসতে হয়েছে, সরিয়ে আমাকে নিয়ে আসতে হয়েছে। ফলে আমি যেটা দেখতে পাচ্ছি বল প্রয়োগ করা হয়েছে এবং প্রয়োগ বিন্দুর সরণও ঘটেছে। সেই জন্য ক্লাস 9-এ আমরা শিখেছিলাম যে বলের মান এবং সেই সরণ এই দুটো যদি গুণ করা হয় তাহলে কৃত কার্য পাওয়া যায়। তাহলে এই যে কিউ আধানটাকে কোথা থেকে সরিয়ে আনতে হবে এখানে টোটাল কার্য পাওয়ার জন্য, তখন বলা হয় যে অসীম দূরত্ব থেকে সরিয়ে আনতে হবে। তাহলে এখানে কিছু এস্টাবলিশ করার জন্য কিছু কাজ করতে হবে। তো এইরকম কিউ আধানের কথা যেমন বলেছি, একক ধনাত্মক আধানকে যদি আমার ওরকম কোনো একটা জায়গায় নিয়ে আসতে হয় তাহলে নির্দিষ্ট পরিমাণ কার্য করতে হবে। সেই যে কার্যটা হবে সেই কার্যটাই হবে হচ্ছে গিয়ে কি বিভব। তাই কোন তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব বলতে কি বোঝায় যদি আমাদের বলে, তাহলে আমরা বলবো অসীম
দূরত্ব থেকে একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু, ধরো এখানে এই বিন্দু, আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলা হয় ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব। ধরো কিউ আধান আনতে আমি এখানে ডব্লিউ পরিমাণ কার্য করেছি, তাহলে ঐকিক নিয়ম সূত্রে আমরা বলতে পারি কিউ আধান আনতে ডব্লিউ পরিমাণ কার্য করতে হচ্ছে, অতএব একক আধান আনতে কতটা কার্য করতে হবে, ডব্লিউ বাই কিউ। এই ডব্লিউ বাই কিউ এটাকেই বলা হচ্ছে বিভব, অর্থাৎ বিভব ইজ ইকুয়াল টু কার্য বাই আধান। এইবার বিভবের একক বিবেচনা করা দরকার। তড়িৎ ক্ষেত্রের বিভব তো আমরা বুঝে গেলাম, বিভবের একক বিবেচনা করা দরকার। এককটা কিভাবে হবে, ধরো আমরা সিজিএস পদ্ধতির কথা বলছি। সিজিএস পদ্ধতিতে আমরা জানি ডব্লিউ বা কার্য এর একক হচ্ছে আর। আর যেহেতু এক একক বিভবের নির্ণয় করতে চাইছি তাই আমরা এক আর্ক বলবো। আর কিউ তো তোমরা একটু আগে জানলে, সেটা হচ্ছে 1 ESU একক। তাহলে আমরা বলতে পারি সিজিএস পদ্ধতিতে একক বিভব ইজ ইকুয়াল টু 1 R বাই 1 ESU। এটাকে স্যাট কুলম্ব বলা হয়, ইএসইউ এককটাকে স্যাট কুলম্ব বলা হয়। আর এই যে একক বিভব বলছি এর নামও ওই ইএসইউ একক, এখানে যেমন আধান বলেছিলাম এএসইউ আধান, ঠিক তেমনি এখানে বলা হবে ইএসইউ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট বিভব বলা হবে। এবং এখানে এটাকে স্ট্যাট ভোল্ট নামেও পরিচয় দেওয়া হয়। তাই আমাদের যদি বলা হয় সিজিএস পদ্ধতিতে বিভব পরিমাপের একক কি, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব পরিমাপের একক কি, আমরা বলবো বিভব পরিমাপের একক হচ্ছে ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। এবং 1 ESU বিভব বলতে কি বোঝায় যদি আমাদের বলা হয়, তাহলে আমরা বলবো অসীম দূরত্ব থেকে বায়ু মাধ্যমে 1 ESU আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি 1 আর্ক কার্য করতে হয়, তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে ওই তড়িৎগ্রস্ত বস্তুটির ওই বিন্দুর বিভব হবে 1 ESU বিভব বা স্যাট ভোল্ট। ঠিক তেমনি এসআই পদ্ধতিতে যদি আমাদের বিভবের কথা বলা হয়, সেক্ষেত্রে আমরা বিভবের একক কিভাবে পাবো, ভি একক হবে এবং সেই এককটা নামকরণ বিজ্ঞানী ভোল্টার নাম অনুসারে করা হয়েছে, তাই 1 ভোল্ট বলা হচ্ছে। আর ওই একই রকম ভাবে ডব্লিউটাকে তখন এসআই পদ্ধতিতে আমরা জানি জুল হয়, আর কিউটা তখন এসআই পদ্ধতিতে কি হবে, কিউটা তখন এসআই পদ্ধতিতে হবে হচ্ছে 1 কুলম্ব। তাই সংজ্ঞা হিসাবে আমরা 1 ভোল্টের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব 1 ভোল্ট বললে কি বলবো, আমরা বলবো অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে বায়ু মাধ্যমে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভব হবে 1 ভোল্ট। এখন ঠিক আগেই মতো এদের মধ্যে সম্পর্কটা কি, সম্পর্ক হচ্ছে 1 ESU বিভব ইজ ইকুয়াল টু 300 ভোল্ট। এই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। এবার আমরা একটু বিভব পার্থক্যের কথা বলি। বিভব পার্থক্য অর্থাৎ দুটি বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য তাকেই বিভব পার্থক্য বলা হচ্ছে। ধরো কিউ পরিমাণ আধান তার চারিদিকে কোনো তড়িৎ ক্ষেত্র যেটা রয়েছে তার মধ্যে দুটি বিন্দু, একটি এস বিন্দু আরেকটি
আর বিন্দু। এই একক ধনাত্মক আধান অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে এই বিন্দুতে আনতে ধরো ভিআর কাজ হয়েছে, তাই আমরা বলছি এর বিভব হচ্ছে ভিআর। ঠিক অনুরূপভাবে আমরা এখানে এর বিভব বলছি ভিএস। তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য যেটা হবে আমরা বলবো ভিআরএস ইজ ইকুয়াল টু ভিএস বিয়োগ ভিআর। আর এইখান থেকে এইখানে কিউ আধান আনতে যদি ডব্লিউ পরিমাণ কার্য করতে হয় তাহলে একক আধান করতে কার্য কতটা হবে ডব্লিউ বাই কিউ। তাহলে আমরা দেখলাম ভিআরএস বিভব পার্থক্য কিন্তু সেই আগেরই মতো ডব্লিউ বাই কিউ বা সম এককে প্রকাশিত হবে। সেই জন্য আমরা বলতে পারি বিভব পার্থক্যের সিসিএস একক হচ্ছে ইএসইউ বিভব বা স্যাট ভোল্ট, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে ভোল্ট। আর এই দুইয়ের মধ্যে সম্পর্ক তো আমরা আগেই পেলাম। সমস্ত শিক্ষার্থীদের আজকের মতো ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এই ক্লাসটা শেষ করছি। এই সম্পর্কিত কিছু প্রশ্নের আলোচনা পিডিএফ ফাইল করে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স যেখানটা রয়েছে সেখানে রাখছি। তোমরা দৈনন্দিন পড়াশোনার সঙ্গে সঙ্গে এইগুলি একটু পড়ে, প্রথমত বইটা পড়ে আমি যেগুলি বলার চেষ্টা করব বলে যে অবজেক্টিভ টাইপের কোশ্চেনগুলো দেব সেগুলো দেখবে, আর যেগুলি পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি হতে হবে লেখে বড় প্রশ্ন যেগুলি, তারও কিছু প্রশ্ন আমি যেটুকু পড়াবো সেটুকুনি দৈনিক দিয়ে যাব। তোমরা সেগুলো একটু পারলে খাতায় লিখবে, তোমরা তাতে উপকৃত হবে। আর তোমাদের উপকারই হচ্ছে করাটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। ফলে চ্যানেলটা যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় সেই বিষয়ে তোমরা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাহায্য করবে। ধন্যবাদ সকলকে।